ক্লাস 10 স্টুডেন্টস। আজকে লকডাউন স্পেশাল অনলাইন ক্লাস যেটা তোমাদের চলছিল, তাতে জৈব রসায়নের উপরে 8 নম্বর ক্লাস হচ্ছে আজকে। এবং সেই ক্লাসটা আমি যে বিষয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে ইথিলিন এবং অ্যাসিটিলিন। এই দুটো যে তোমাদের হাইড্রোকার্বন আছে। ইথিলিন হচ্ছে অ্যালকিন শ্রেণীর হাইড্রোকার্বন এবং অ্যালকাইন শ্রেণীর হাইড্রোকার্বন হচ্ছে অ্যাসিটিলিন। তোমরা এর আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, এবং ভিডিও যখন দেখবে তখন অবশ্যই তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর মনোযোগ সহকারে দেখবে, যেখানটা বুঝতে না পারবে পজ করে নোট ডাউন করবে, অর্থাৎ নোট লিখবে খাতাতে। আজকে শুরু করছি। তোমাদের প্রথম হচ্ছে ইথিলিন। প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইথিলিনের উপরে। ইথিলিন হচ্ছে, এ সম্পর্কে বলতে গেলে 1 নম্বর হচ্ছে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যাকে বলা হয় অ্যালকিন বা অ্যালকিন। তাহলে ইথিলিন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন, এবং এর আণবিক সংকেত হলো C2H4। আমরা জানি যে অ্যালকিন শ্রেণীর হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ এটা n হলে কার্বন পরমাণুর সংখ্যা 2, তার মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দ্বিগুণ হবে, 2n। এবং এর গঠন সংকেত হলো এরকম, C ডাবল বন্ড C, এখানে H, এখানে H, এটা। এবং এটা হলো অ্যালকিন শ্রেণীর সরলতম সদস্য, মানে সবচেয়ে কম আণবিক ভর বিশিষ্ট অ্যালকিন আমরা বলতে পারি। এই গেল যে ইথিলিন সম্পর্কে প্রাথমিক যে পরিচিতিটা, সেটা তোমাদের বললাম যে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন শ্রেণীর জৈব যৌগ। এর আণবিক সংকেত হচ্ছে C2H4। সাধারণ সংকেত আমরা অ্যালকিন শ্রেণীর জৈব যৌগের পড়েছিলাম হাইড্রোকার্বনের, সেটা হচ্ছে CnH2n। তাহলে এখানে n সমান 2, তাহলে 2n মান 2 গুণে 4। গঠন সংকেত হচ্ছে এরকম, এবং অ্যালকিন শ্রেণীর সরলতম সদস্য। এবং এখানে আরেকটা জিনিস দেখলাম গঠন সংকেতে যেটা পাওয়া যায়, সংকেতে দেখা যায় যে সি দ্বিবন্ধন বা ডবল বন্ড আছে, একটি দ্বিবন্ধন আছে। এবং এখানে যে গঠন সংকেতটা আমরা দেখালাম সেটা কিভাবে হয়, মানে লুইস ডট গঠন দিয়ে আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি এরপর। C2H4 হচ্ছে ইথিলিন। এর গঠন সংকেত কেমন হবে? ধরো একটা কার্বন পরমাণু, এখানে একটা কার্বন পরমাণু আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এই একটা হাইড্রোজেন পরমাণু আছে। আমরা কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 জানি, অর্থাৎ K কক্ষে 2 এবং L কক্ষে 4টে ইলেকট্রন আছে, এবং হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, K কক্ষে 1টা ইলেকট্রন আছে, এগুলো আমরা জানি। এখন কার্বনের ইলেকট্রনকে যদি আমরা সলিড চিহ্ন দিয়ে দেখাই, সলিড গোল চিহ্ন,
হাইড্রোজেনের ফাঁপা, কার্বনের সলিড এবং হাইড্রোজেনের ফাঁপা একটা করে ইলেকট্রন দেখাচ্ছি আমরা। কার্বনের সলিড, হাইড্রোজেনের ফাঁপা গোল, এটা সলিড গোল, এটা ফাঁপা গোল। এই হচ্ছে এইভাবে দেখাই। আর তাহলে কার্বনের যোজ্যতা কক্ষে আছে 4টে ইলেকট্রন, তাহলে এই কার্বনের দুটো হয়েছে আর দুটো বাড়তি থাকে, সেই দুটো এইখানে একটা, এখানে একটা, এই কার্বনের দুটো হাইড্রোজেনের সঙ্গে গেছে আর দুটো বাকি আছে, তাহলে এরকম রইল। এবার আমরা জানি যে সমযোজ্যতার সময় এরা জোড় গঠন করে, তাহলে জোড় গঠন করলো, এই একটা জোড়, এখানে একটা ইলেকট্রন জোড় হলো, এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়, এখানে একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়। এই জোড়গুলো গঠন করার পরে হাইড্রোজেনের সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, অর্থাৎ কে কক্ষে দুটো ইলেকট্রন থাকে। সেই জন্য হাইড্রোজেন তার সবচেয়ে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন নিয়ে সেই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে, অর্থাৎ এটাকে দ্বৈত সূত্র বা ল অফ বুয়েট অনুযায়ী তার নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। এইভাবে 4টে হাইড্রোজেন তাদের লোন পেয়ার নিয়ে এইভাবে তারা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর এই প্রতিটা কার্বন এটা হচ্ছে সমভাবে ব্যবহার করবে, 2 দুগুণে 4 আর এখানে 4, তাহলে এখানে হচ্ছে এই কার্বন আর এইখানের কার্বন হচ্ছে এইভাবে এই দুটো পেয়ারকে আর এখানে দুটো পেয়ারকে, অর্থাৎ এখানে দুটো কমন আর এখানে এই দুটোকে এই কার্বন ব্যবহার করছে, এখানে এটা কমন, এই দুটো পেয়ার কার্বন কার্বনের যে ইলেকট্রন আর হাইড্রোজেন কার্বনের যে ইলেকট্রন, এই দুটোকে দ্বিতীয় নম্বর কার্বন ব্যবহার করছে, দিয়ে তার সবচেয়ে বাইরের পক্ষে 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8টা, 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8টা ইলেকট্রন পূরণ করছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা বলেছি সমযোজ্যতা ইলেকট্রন জোড়গুলোকে এরকম ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন হলো, এখানে কার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন বলা হয় এটাকে। এবার এখানে এই হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই হলো এর স্ট্রাকচার অর্থাৎ গঠন। এবং এখানে যে কোণটা হয় অর্থাৎ HCH যে কোণটা, এখানে যে HCH যে অ্যাঙ্গেল বা কোণ, এর মান হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটা তোমাদের মনে রাখতে হবে। আমরা মিথেনের বেলায় বলেছিলাম যে 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে 120 ডিগ্রি। এই হচ্ছে গঠনটা, তোমাদের ভালো করে প্র্যাকটিস করবে লুইস ডট গঠন। যখন তোমাদের রাসায়নিক বন্ধন পড়ানো হবে সমযোজ্যতা, তখন সেখানে লুইস ডট গঠন আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা হবে। মোটামুটি তোমাদের এটা ব্যাখ্যা করে বললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবে। এরপর উৎস, অর্থাৎ ইথিলিনের উৎস কি, ইথিলিনের উৎস কি? উৎসকে আমরা, উৎস মানে সোর্স, উৎস ইংরেজিতে বলা হচ্ছে সোর্স। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, মানে হচ্ছে প্রকৃতিতে কিভাবে পাওয়া যায়, আর একটা হচ্ছে যে শিল্প উৎস, অর্থাৎ কিভাবে আমরা পণ্য উৎপাদন করতে পারি, এটা পণ্যের আকারে উৎপাদন করতে পারি। এই হচ্ছে যে এর প্রাকৃতিক উৎস মধ্যে আমরা বলবো যে এটা সিএনজি, অর্থাৎ ন্যাচারাল গ্যাসে, প্রাকৃতিক গ্যাসে, প্রাকৃতিক যে গ্যাস আছে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসে এ থাকে মোটামুটি এর পরিমাণটা হচ্ছে প্রায় 20%। প্রাকৃতিক গ্যাসে প্রায় 20%, অর্থাৎ 100 মধ্যে 20, 100 লিটার থাকলে 20 লিটার বা এইভাবে থাকে এর পার্সেন্টেজে। এবং কোল গ্যাসে, কোল গ্যাসে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোল গ্যাস, কোল গ্যাসে হচ্ছে প্রায় 4% এর মতো থাকে, 4%। তাহলে এর প্রাকৃতিক উৎস হলো যে প্রাকৃতিক গ্যাসে 20% এবং কোল গ্যাসে 4% এর মতো এটা থাকে। এরপর আমরা যাব এর শিল্প উৎস, শিল্প উৎপাদন বা পণ্য আকারে যে উৎপাদন করা হয়, পণ্য উৎপাদন, পণ্য উৎপাদন বা কৃত্রিম উপায়ে যেটা প্রস্তুত করা যায় তার প্রণালী, হচ্ছে দ্বিতীয় নম্বর। এটা গেল প্রাকৃতিক, একটা হচ্ছে প্রাকৃতিক, এটা গেল প্রাকৃতিক আলোচনা করলাম, এবং এটা হবে কৃত্রিম।
কৃত্রিম বা শিল্প উৎপাদন। ইথাইল অ্যালকোহলের নাম আমরা শুনেছি, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল শ্রেণীর একটা যৌগ, তোমাদের নামকরণের সময় বলেছি এটা হচ্ছে ইথেন থেকে এসেছে, ইথিলিন নয়, ইথেন থেকে এসেছে। তাহলে H6 তার একটা হাইড্রোজেন কমে গিয়ে সেই হাইড্রোজেনটার জায়গায় যদি একটা OH আসে, OH মূলক অ্যালকোহলিক OH, অর্থাৎ এটা সংকেত হচ্ছে C2H5OH। একে এইভাবেও লেখা যায়, আমরা বলেছি CH3CH2OH, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলকে যদি অ্যালুমিনা এই অনুঘটকের উপস্থিতিতে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা তাপ দিই, তাহলে এখান থেকে জল বেরিয়ে যায়, পুরো জল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ইথিলিন পাওয়া যায়। কীভাবে হয় বিক্রিয়াটা? বিক্রিয়াটা আগে লিখি। বিক্রিয়াটা হচ্ছে, তোমরা ভাষাটা লিখবে নিজেরা। এটা হচ্ছে যে C2H5OH, এখানে যদি অ্যালুমিনা দাও, এর নাম হচ্ছে অ্যালুমিনা, Al2O3। অ্যালুমিনার সঙ্গে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দিলে এখানে H2C ডাবল বন্ড মানে দ্বিবন্ধন CH2 প্লাস H2O, অর্থাৎ এটা ইথিলিন উৎপন্ন হয়। ইথিলিন এটাই কোনো উৎপাদনে ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, এখানে অ্যালুমিনাটা অনুঘটক হিসাবে কাজ করে। এটাকে যদি আমরা বিক্রিয়াটা যদি অন্যভাবে মনে রাখতে পারি, যেমন ধরো এখানে আমরা দিলাম CH, এখানে H, এখানে H দিলাম, এবারে CH2 আছে এখানে, তার সঙ্গে OH আছে, এইটা OHটা আমি এখানে নিচে দিলাম, OH, এখানে H দিলাম, এই হচ্ছে ইথাইল অ্যালকোহল, CH3CH2OH। এবার যদি এই জলটাকে বাদ দিয়ে দিই, এখানে এরকম ঘেরা করে দিই, তাহলে H2O হয়ে যায়, এবং এটা বেরিয়ে গেল বলে এখানে একটা কার্বনের চার যোজ্যতা পূরণ করতে হবে। তাহলে 1 2 3 আছে, 1 2 3 আছে, তাহলে এখানে একটা দ্বিবন্ধন হয়ে যাবে, তাহলে প্রত্যেকে দেখো 4 হয়ে যাবে। এখান থেকে মাইনাস জল যদি দিই, মাইনাস জল যদি দিই, তাহলে হবে এখানে CH, এখানে হচ্ছে দুটো H থাকলো, এখানে দ্বিবন্ধন, আবার এখানে H প্লাস H2O, অর্থাৎ এটা CH2 ডবল বন্ড CH3 ইথিলিন। এই হচ্ছে যে তার শিল্প উৎপাদন বা পণ্য উৎপাদন বা কৃত্রিম উপায়ে উৎপাদনের যে কৌশল বা তার সংশ্লিষ্ট যে রাসায়নিক বিক্রিয়া সে সম্পর্কে তোমাদের বললাম। এছাড়াও এই শিল্প উৎপাদন ছাড়াও আরও অন্য উপায়েও তোমার ইথিলিন প্রস্তুত করা যায় ইথাইল অ্যালকোহল থেকে। সে তার রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে এরকম যে C2H5OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল, এতে যদি তুমি সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দাও, জানো এটা নিরোধক হিসাবে কাজ করে, এটা যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে সেক্ষেত্রেও CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিন পাওয়া যায়। প্লাস এখানে উৎপন্ন হয় কি, সালফিউরিক অ্যাসিড এক অণু জলকে শোষণ করে নেয়, যেটা এইভাবে দেখানো হয়, অর্থাৎ এখানেও এক অণু জল বেরিয়ে যায়, সেই জলটা শোষণ করে নেয় কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড। 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটে। এখানে কিন্তু তাপমাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, কিছু ধর্ম আছে, সেই ধর্মের আলোচনা করার আগে প্রথমে ক্যালোরিফিক ভ্যালু অর্থাৎ তাপন মূল্য, আমরা তাপন মূল্য ব্যাপারটা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমার পড়াতে যে মিথেন পড়াতে যে এখানে কি পরিমাণ তাপ শক্তি নির্গত হয় যে হাইড্রোকার্বনকে বাতাসে জ্বালালে, সেটা হচ্ছে যে 12020, এটা কিলো ক্যালোরি পার কেজি, কিলো ক্যালোরি পার কেজি, অর্থাৎ এটাও জ্বালানির মতো কাজ করে, কিলো ক্যালোরি পার কেজি। 1 কেজি জ্বালালে 12020 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। এরপরে ব্যবহারে আমরা যাব। ব্যবহারের মধ্যে এটা 1 নম্বর হচ্ছে যে এই গ্যাসটা ফল পাকাতে, যেমন ওই কার্বাইড দিয়ে ফল পাকানো হচ্ছে, অর্থাৎ এটা ফল পাকাতে এবং ফল পাকাতে এবং ফল সংরক্ষণে এটাকে ব্যবহার করা হয়। সংরক্ষণে 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা থেকে পলিইথিলিন প্রস্তুত করা যায়। পলিথিন যেটাকে আমরা বলি, পলিথিন প্রস্তুত করা যায়, পলিমারাইজেশন বিক্রিয়ায় প্রস্তুত করা যায়।
এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিষাক্ত মাস্টার্ড গ্যাস, বিষাক্ত মাস্টার্ড গ্যাস উৎপাদন করা যায়, উৎপাদন করতে এটা ব্যবহার করা হয়। এই হচ্ছে মোটামুটি আমরা বলেছি 2-3টা ব্যবহার মনে রাখলেই হবে। এরপর এই যে পলিথিন কিভাবে প্রস্তুত করা যায়, যদিও তোমাদের পলিমারাইজেশন আমি আলাদা করে পড়াবো, তবুও যেহেতু এর সংশ্লিষ্ট সেজন্য বলে দিই যে পলিমার কাকে বলে। জৈব যৌগের এটা একটা বৈশিষ্ট্য আমি যখন পড়াতে যাই তখন ক্যাটিনেশন, আইসোমারিজম, তারপরে ক্যাটিনেশন, তারপরে পলিমারাইজেশন, এগুলো যে জৈব যৌগের বৈশিষ্ট্য এগুলো তোমাদের প্রথমেই বলেছি প্রথম ভিডিওতেই। এখন আজকে সেইটার পলিমারাইজেশন বলতে গিয়ে বলবো যে পলিমারাইজেশন কাকে বলে। যখন কোনো সরলতম জৈব অণু বহু সংখ্যায় নিজেদের মধ্যে সংগঠিত হয়ে বৃহদাকার অণু গঠন করে, যে প্রক্রিয়াতে, অর্থাৎ যে প্রক্রিয়ায় জৈব যৌগের সরলতম অণু বেশি সংখ্যায় সংগঠিত হয়ে বৃহদাকার অণু গঠন করে এবং যার যে অণুর ধর্ম বা যে পদার্থটা উৎপন্ন হয়, নতুন পদার্থ উৎপন্ন হয়, সেটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে পলিমারাইজেশন। এবং যে সরলতম অণু থেকে অণুটা পলিমারাইজেশন প্রক্রিয়া অংশগ্রহণ করে সংগঠিত হয়ে বৃহদাকার অণু গঠন করে তাকে বলা হচ্ছে মনোমার। এবং পলিমারাইজেশন প্রক্রিয়ায় মনোমার সংগঠিত হয়ে যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থটি উৎপন্ন করে তাকে বলা হচ্ছে পলিমার। তাহলে এক কথায় এখানে যদি আমি ধরি n সংখ্যক, এখানে CH2 এটা নিই, দিয়ে পলিমারাইজেশন প্রক্রিয়ায় কি হয়, এটা n সংখ্যক সংগঠিত হয়ে যায়, সংগঠিত হয়ে পলিইথিলিন গঠন করে, এটা হচ্ছে পলিমারাইজেশন প্রক্রিয়া। পলিমারাইজেশন প্রক্রিয়ায় এটা হয়, এটা হচ্ছে ইথিলিন, n সংখ্যক অণু আছে মানে অসংখ্য অণু আছে, এখানে হচ্ছে পলিইথিলিন, এটা হচ্ছে পলিথিন বা পলিইথিলিন উৎপন্ন হয়, পলিথিন উৎপন্ন হয়। ইথিলিন তো হচ্ছে গ্যাসীয় পদার্থ, পলিথিন হচ্ছে কঠিন পদার্থ, এগুলো তোমরা জানো। তাহলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, এইভাবে পলিথিন এখানে প্রস্তুত করা যায়। এরপর এই কিছু রাসায়নিক বিক্রিয়াতে আসবো। আর প্রথম যে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে যে দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া 1 নম্বর হচ্ছে এর দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া, এই দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই দ্রুত বিক্রিয়া থেকে ইথিলিনের যে অসম্পৃক্ত জৈব যৌগ তা প্রমাণিত হয়ে যায়। যেমন 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে এটা CH2 ডবল বন্ড CH2 এটা হাইড্রোজেন এক অণু দিলে এবং নিকেল অনুঘটকের উপস্থিতিতে যদি দিই, নিকেলটা হচ্ছে এখানে অনুঘটক, তাহলে এই অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন আছে, অর্থাৎ এখানে যে একটা করে যোজ্যতা এদের অসম্পৃক্তি আছে, সেখানে এই হাইড্রোজেন একটা করে পরমাণু এর সঙ্গে যুক্ত হয়, একটা এই কার্বনের সঙ্গে দ্বিবন্ধে যুক্ত যে কার্বন দুটো আছে তার সঙ্গে একটা করে পরমাণু যুক্ত হয়, তার মানে এটা হয়ে যায় CH3, অর্থাৎ এটা যদি ভেঙে আমি লিখি, এটা ছিল এরকম CH2 ডবল বন্ড CH2 এরকম ছিল, এখানে এই ছিল, এখানে হাইড্রোজেন এভাবে ছিল, এখানে নিকেল দিয়েছি আমি, দেওয়ার পরে কি হয়েছে, একটা করে হাইড্রোজেন এদের সাথে যুক্ত হয়েছে, এই ডবল বন্ডটা উঠে গেছে, অর্থাৎ এখানে হয়েছে এই CH3 যেটা লিখছি এটা হচ্ছে CH3 আর এখানে হচ্ছে CH3। ইথেন উৎপন্ন হয়, অর্থাৎ ইথিলিন থেকে ইথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন। এছাড়াও 2 নম্বর যে আমি দ্রুত বিক্রিয়াটা বলবো সেটা হচ্ছে ব্রোমিনেশন। কার্বন টেট্রাক্লোরাইড একটা দ্রাবক CCl4, তার সংকেত হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে একটা দ্রাবক, যেমন জল একটা দ্রাবক। জল হচ্ছে যে সাধারণত আয়নীয় যৌগগুলোকে দ্রবীভূত করতে পারে, জৈব যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয় না, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, অ্যাসিটোন এসব দ্রাবকে দ্রবীভূত হয়। তো কার্বন টেট্রাক্লোরাইডে যদি আমি ব্রোমিনকে দ্রবীভূত করলে লাল বর্ণের ব্রোমিনের দ্রবণ পাওয়া যায়। সেটা যদি এখানে CH2 ডবল বন্ড CH2 এখানে যদি ব্রোমিন দিই এবং দ্রাবক হিসাবে যদি আমরা CCl4 ব্যবহার করি, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডকে ব্যবহার করি, এটা কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিন, এটা হচ্ছে লাল বর্ণের, এর কালার হচ্ছে রেড। এটা
এই ব্রোমিন সেম অ্যাজ হাইড্রোজেনের মতো এই দুটো ব্রোমিন পরমাণু এখানে যুক্ত হয়ে যায়, অর্থাৎ এখানে CH2, এখানে একটা Br ব্রোমিন পরমাণু, আবার CH2, এখানে ডবল বন্ডের একটা পাই বন্ধন খুলে যায়, খুলে গিয়ে ব্রোমিন দুদিকে যুক্ত হয়। এটাকে বলা হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড, বা এটা ইথিলিন ডাইব্রোমাইড বলে একটা যৌগ উৎপন্ন হয়, যুক্ত যৌগ। এটা 1-2 নামকরণ করলে 1-2 ডাইব্রোমো ইথেনও বলতে পারো তুমি। এই হচ্ছে যে এই বিক্রিয়াটা ঘটে, লাল বর্ণের যে দ্রবণ সেটা বর্ণহীন হয়ে যায়, এটা বর্ণহীন তরলে পরিণত হয়, বর্ণহীন তরল পদার্থে পরিণত হয়। অর্থাৎ এই বিক্রিয়াটা যে এক দুদিক দিয়ে কাজ করে, দুটো এখান থেকে কোশ্চেনের উত্তর বা দুটো বৈশিষ্ট্যের তুমি যুক্তি দিতে পারবে। সেটা হচ্ছে যে ইথিলিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা এর দ্বারা প্রমাণিত হয়, এই বিক্রিয়াটা দ্বারা প্রমাণিত হয়। অর্থাৎ এখানে ইথিলিনের অসম্পৃক্ততা পূরণ করে দেয় ব্রোমিনের দুটো পরমাণু, দিয়ে ইথিলিন ডাইব্রোমাইড গঠন করে একটা বর্ণহীন তরল। এটা একটা এর অসম্পৃক্ততার পরিচয় পরীক্ষা। আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশন, অর্থাৎ হচ্ছে এর শনাক্তকরণ। ইথিলিনকে কি করে শনাক্ত করবে? ইথিলিনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে বর্ণহীন তরল ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়। এটা ইথিলিনকে তার পরিচিতি দেয়, অর্থাৎ শনাক্ত করতে সাহায্য করে। এই হচ্ছে যে এখান থেকে দুটো আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। যে যদি বলা হয় যে ইথিলিন একটি অসম্পৃক্ত শ্রেণীর হাইড্রোকার্বন কিভাবে প্রমাণ করবে, তাহলে বিক্রিয়া দিতে হবে এবং যেগুলো কথাগুলো বললাম সেগুলো বলতে হবে। এটা হচ্ছে ইথিলিন। এবং আরেকটা প্রমাণ হচ্ছে যে ইথিলিন যে তোমার তার শনাক্তকরণ করতে পারে, যে ইথিলিনকে কীভাবে শনাক্ত করবে, তাহলেও এই ইকুয়েশন ব্যবহার করে কথাগুলো বলে তোমরা যে কথাগুলো বললাম, অর্থাৎ ওই কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণে গ্যাসটিকে চালনা করলে বর্ণহীন তরল উৎপন্ন হয় ইথিলিন ডাইব্রোমাইড, এই পরীক্ষা প্রমাণ করে যে ওই গ্যাসটি হচ্ছে ইথিলিন। এখন এখান পর্যন্ত আমরা তার যে দ্রুত বিক্রিয়া সেটা পড়লাম। আরও বিক্রিয়া আছে, যেমন ধরো তোমাকে যদি বলি আর একটা নেম রিঅ্যাকশন, যেগুলোকে বলে নামে নামে বিক্রিয়া, অর্থাৎ তেমন একটা নেম রিঅ্যাকশন হচ্ছে কি স্যাবেটিয়ার স্যান্ডারসন রিঅ্যাকশন। স্যাবেটিয়ার স্যান্ডারেন্স বিক্রিয়া। স্যাবেটিয়ার স্যান্ডারেন্স বিক্রিয়া, এই বিক্রিয়াতেও এখানে হাইড্রোজেন যুক্ত হয় এবং সেখানে র্যাডিনিক্যাল বা প্যালাডিয়াম, প্লাটিনাম এগুলো হাইড্রোজেন ক্যারিয়ার হিসাবে কাজ করে। মানে বিক্রিয়াটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2, এখানে হাইড্রোজেন র্যাডিনিক্যাল H2 হাইড্রোজেন দিলে এখানে ইথেন উৎপন্ন হয় CH3, এটা হচ্ছে ইথিলিন, এটা হলো ইথিলিন, তার থেকে ইথেন পাওয়া যায়। তাহলে এগুলো তোমরা ইথিলিন থেকে কি করে ইথেন পাওয়া যায় সেটাও বলতে পারো। এই তো অল অ্যাবাউট তোমাদের যা বললাম ইথিলিন সম্পর্কে। এরপর আমরা আসছি আরেকটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, সেটা হচ্ছে অ্যাসিটিলিন সম্পর্কে আলোচনা করব। অ্যাসিটিলিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার প্রাথমিক তথ্যগুলো প্রথমে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে এর আণবিক সংকেত, আণবিক সংকেত হচ্ছে C2H2। তারপরে এটি হলো অসম্পৃক্ত শ্রেণীর হাইড্রোকার্বন যৌগ, অসম্পৃক্ত শ্রেণীর হাইড্রোকার্বন যৌগ। তারপরে আরেকটা তথ্য হচ্ছে এটি ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন বা একে বলা হয় অ্যালকাইন, এবং এটি হচ্ছে অ্যালকাইন
অ্যালকাইন শ্রেণীর সরলতম যৌগ এই তথ্যগুলো এখান থেকে আমরা এই অ্যাসিটিলিন সম্পর্কে এই তথ্যগুলো আমরা বলতে পারি। এর আণবিক সংকেত হচ্ছে C2H2, অর্থাৎ আমরা জানি যে অ্যালকাইন শ্রেণীর জৈব যৌগের সাধারণ সংকেত হচ্ছে CnH twice n minus 2, তাহলে এখানে n is equal to 2, তাহলে 2n minus 2 is equal to 2 into 2 minus 2 সমান 2 হয়, মানে 4 minus 2 মানে 2, অর্থাৎ দেখো এখানে C2H2 অ্যালকাইন শ্রেণীর হাইড্রোকার্বন, এবং এটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, এবং এটা হচ্ছে অ্যালকাইন শ্রেণীর সরলতম যৌগ। ত্রিবন্ধনযুক্ত যেমন এর গঠন সংকেত দেখলেই বুঝতে পারবে ত্রিবন্ধনযুক্ত কেন বলা হচ্ছে। HC, এখানে হচ্ছে হাইড্রোজেন আছে, C এখানে 3টা বন্ড আছে, সমযোজী বন্ধন, এই হচ্ছে তার গঠন সংকেত। এটা অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, CC এখানে বলতে পারো যে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন। এরপর আমরা এই যে গঠন সংকেতটা বললাম, এটাকে লুইস ডট গঠন দিয়ে ব্যাখ্যা করব। এই গঠন সংকেতটাকে এবারে ব্যাখ্যা করব। অ্যাসিটিলিন, সেটাকে অ্যাসিটিলিন কার্বনের অ্যাসিটিলিন হচ্ছে কার্বন আছে, তাহলে এখানে হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে হচ্ছে 4টে, এটা তার যোজ্যতা কক্ষ, এবং হাইড্রোজেনের 1, তার মানে তার কে কক্ষে আছে 1টা ইলেকট্রন। এরপর এখানে যদি আমি কার্বন রাখি, এখানে কার্বন যদি দিই, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, তাহলে আমরা সলিড চিহ্ন দিয়ে দেখালাম, এই একটা, এখানে একটা, এখানে 1 1 এর 1, আবার একটা, এর একটা, এখানে একটা, এর একটা, মানে 3টে জোড় হলো 6টা, এর 3টে, আর এইদিকে একটা হাইড্রোজেনের সঙ্গে থাকবে, এদিকেও একটা হাইড্রোজেনের সঙ্গে থাকবে, তার কার্বনের মোট 4টা, এই 3টে, এই একটা, আর এর 3টে, এই একটা, 4টা হলো। এবার হাইড্রোজেনেরটাকে আমি ফাঁপা গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ফাঁপা গোল চিহ্ন, অর্থাৎ নীল কালিতেই দেখাচ্ছি তোমাদের, আলাদা কালিতে ভালো দেখাবে, এটা হচ্ছে নীল কালিতে দেখালাম হাইড্রোজেন। এরপরে এটা জোড় গঠন করলো, এইভাবে জোড় গঠন করলো, এগুলোও জোড় গঠন করলো, এক একটা ইলেকট্রন জোড় গঠন করলো। তাহলে এই হাইড্রোজেন কি করলো, এই হিলিয়ামের 2টো নিয়ে হিলিয়ামের স্ট্রাকচার পেলো, আর এই 3 দুগুণে 6 আর 2, এটা নিয়ে 8টা করলো, এখানে হচ্ছে হিলিয়ামের গঠন সংকেত, আর এটা 3 দুগুণে 6 আর 2 8, এই হলো তার লুইস ডট গঠন। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি আমরা, ইলেকট্রন জোড়টাকে ড্যাশ চিহ্ন দিয়ে লিখবো বলেছি, তাহলে একটা ড্যাশ, কার্বন আবার 3টে আছে, মানে 3টা ড্যাশ, তারপরে আবার কার্বন, তারপরে আবার একটা ড্যাশ হাইড্রোজেন, এই হচ্ছে এর গঠন। এখানে যে কোণটা হয়, অর্থাৎ HCC কোণ, এখানে যে HCC কোণ বা ট্রিপল বন্ডের যে কোণটা আছে, সেই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এই মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মিথেনের ক্ষেত্রে ছিল 109 ডিগ্রি 28 মিনিট যে কোণটা, সেটা হলো ইথিলিনের ক্ষেত্রে 120 ডিগ্রি, আর এখানে হলো 180 ডিগ্রি। এই হচ্ছে যে কোণগুলো বললাম। এরপরে প্রাকৃতিক উৎস, প্রকৃতিতে এই প্রাকৃতিক উৎস সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা বলবো প্রাকৃতিক উৎস সম্পর্কে আলোচনা করব। এরপর তোমাদের আসছি যে অ্যাসিটিলিনের উৎস সম্পর্কে। উৎসর মধ্যে প্রথম আসছে আমরা প্রাকৃতিক উৎস সম্পর্কে। প্রাকৃতিক উৎস, এই প্রাকৃতিক উৎসটা কি না, কোল গ্যাসে অ্যাসিটিলিন 0.04% এর মতো থাকে, 0.4% অ্যাসিটিলিন C2H2 থাকে। এবার আসছি প্রাকৃতিক গ্যাসে 0.04% অ্যাসিটিলিন থাকে, এটা তার প্রাকৃতিক উৎস। এরপর আসছি তোমার শিল্প উৎপাদন বা কৃত্রিম উপায়ে প্রস্তুতি। এখানে কি করা হয়, প্রথমে ক্যালসিয়াম কার্বাইডকে প্রস্তুত করা হয়। কিভাবে প্রস্তুত করা হয়, তড়িৎ চুল্লি এখানে ব্যবহার করা হয়। তড়িৎ চুল্লির উষ্ণতা হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এই 2500 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এখানে প্রথমে তড়িৎ চুল্লিতে তোমার নেওয়া হয় ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা বলি পোড়া চুন, যেটা দোকানে কিনতে পাওয়া যায়, পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইডের নাম
ক্যালসিয়াম অক্সাইড এর সঙ্গে কোক মিশানো হয়। এটা হচ্ছে কোক। কোক মিশিয়ে তড়িৎ চুল্লিতে ওই 2500 থেকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া ঘটালে এখানে CaC2 এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে যে CaC2টা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এর নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড CaC2। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। অর্থাৎ তড়িৎ চুল্লিতে 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কোকের মিশ্রণকে তড়িৎ চুল্লিতে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড পাওয়া যায়। এই ক্যালসিয়াম কার্বাইড যেটা উৎপন্ন হলো, এটাকে যদি সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়, জল মানে H2O, তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 এবং অ্যাসিটিলিন গ্যাস। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা বলি আমরা হাইড্রোক্সাইড, যেটাকে বলি আমরা কলিচুন, যেটা পানের সাহায্যে পান দিয়ে খাওয়া হয়, এটা হচ্ছে কলিচুন। আর এটা ক্যালসিয়াম কার্বাইড, এটা জল সাধারণ উষ্ণতা অর্থাৎ রুম টেম্পারেচার এখানে বিক্রিয়াটা ঘটে। এখান থেকে প্রশ্ন আসতে পারে অন্যভাবেও, শিল্প উৎপাদনের নীতি ছাড়াও বলতে প্রশ্ন থাকতে পারে যে সাধারণ উষ্ণতায় কীভাবে অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করা হয়। তখন এই পয়েন্টটা বলতে হবে 2 নম্বর পয়েন্টটা, অর্থাৎ সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। দিয়ে সমীকরণটা দিতে হবে, ব্যালেন্স সমীকরণ দিতে হবে। এখান থেকে আরেকটা বিষয় আছে, এই যে ক্যালসিয়াম কার্বাইডে জল দিলে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়, এটাকে এই জন্য এর একটা ব্যবহার আছে, সেটাকে বলা হয় হকার্স ল্যাম্প বা এটাকে বলা হয় কার্বাইড ল্যাম্পও বলা হয়। হকার্স ল্যাম্প বা কার্বাইড ল্যাম্প দেখছো তোমরা যদি যাত্রা শুনতে যাও রাত্রেবেলায় বা কোনো রাত্রের অনুষ্ঠানে, বাদাম যারা বিক্রি করে বা ফেরিওয়ালা থাকে তাদের কাছে একটা লম্বা নলওয়ালা বাতি থাকে, সেখানে যে পাত্রটা থাকে সেই পাত্রে ক্যালসিয়াম কার্বাইড রাখা হয় বা কার্বাইড, সাধারণভাবে কার্বাইড বলা হয় CaC2। তাতে জল দিলে কি হয়, ওই নল দিয়ে অ্যাসিটিলিন গ্যাসটা বেরিয়ে আসে এবং সেখানে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, সেটা লাইটার দিয়েও হতে পারে, দেশলাই দিয়ে হতে পারে, তাহলে সেটা ল্যাম্পের মতো জ্বলতে থাকে, এই জন্য হকার্স ল্যাম্প বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে হকার্স ল্যাম্পে কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। একে কার্বাইড বাতিও বলা হয়। 1 নম্বর ব্যবহার হচ্ছে যে এটা হচ্ছে হকারের বাতিতে ব্যবহার করা হয়। এই হকারের বাতি আরেকটা নামে পরিচিত, এর নাম বা কার্বাইড বাতিও বলা হয়। কার্বাইড বাতি এই যে কোনো একটা লিখতে পারো। এছাড়াও এটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপাদনে, শিখা তৈরিতে বা তৈরিতে ব্যবহার করা হয়। এখন এই অক্সি অ্যাসিটিলিন শিখাটা কি, তোমরা যারা ইয়েতে গেছো, ওয়েল্ডিং কারখানা, মানে যেখানে ঝালাইয়ের কাজ হয়, যেখানে ওই লোহার গ্রিল, দরজা জানলা, এইসব লোহার জিনিসপত্র তৈরি করা হয়, সেখানে দেখবে অতিরিক্ত অক্সিজেন গ্যাসের সঙ্গে অ্যাসিটিলিন গ্যাসকে মিশিয়ে দিলে সেখানে একটা বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে এবং সেই বিক্রিয়াতে প্রতি 2 অণু অ্যাসিটিলিন গ্যাস 5 অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জল এবং 312 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে। এবং এই যে শিখাটা যে টেম্পারেচারটা, উষ্ণতাটা উৎপন্ন হয়, সেটা প্রায় 3300 ডিগ্রি সেন্টিগ্রেড শিখা উষ্ণতা। এই উষ্ণতাটাকে কাজে লাগিয়ে লোহা গলানো যায় ইচ্ছা মতো এবং ওয়েল্ডিংয়ের কাজ করা যায়, অর্থাৎ ঝালাইয়ের কাজ করা যায়। আরেকবার বলছি যে অক্সি অ্যাসিটিলিন শিখা কি, যদি এরকম প্রশ্ন পড়ে যে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিন গ্যাস মিশিয়ে যদি জ্বালানো যায়, তাহলে এখানে হচ্ছে বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে এবং এই বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প ছাড়াও শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়
এবং এর ফলে যে শিখা তৈরি হয়, অদীপ্ত শিখা, সেই শিখাটা হচ্ছে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড তার উষ্ণতা। এই উষ্ণতাতে লোহা গলিয়ে ইচ্ছামতো ঝালাইয়ের কাজ করা যায়। এটাই হলো অক্সি অ্যাসিটিলিন শিখা। তাহলে ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি, যেমন ধরো 2C2H2 2 অণু অ্যাসিটিলিন গ্যাস 5 অণু অক্সিজেন O2 উৎপন্ন হয় কি? উৎপন্ন হবে 4CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস 2H2O প্লাস 213 কিলো ক্যালোরি 213 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। মিলিয়ে দেখলাম 2 দুগুণে 4, এখানে 4 কার্বন আছে, হাইড্রোজেন হচ্ছে 4টে, এখানে 4টা, অক্সিজেন হচ্ছে 5 দুগুণে 10, এখানে 4 দুগুণে 8 আর দিয়ে 10, এটা হচ্ছে H2O জল। এবং এখানে যে শিখাটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 3300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা শিখা উৎপন্ন হয়। এরপর তোমাদের আরেকটা প্রশ্ন আসবো রাসায়নিক ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে এখানে লিন্ডার অনুঘটক কি এবং এর ব্যবহার কি। লিন্ডার অনুঘটক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই অ্যাসিটিলিন চ্যাপ্টারে। লিন্ডার অনুঘটক, হোয়াট ইজ লিন্ডার অনুঘটক? লিন্ডার অনুঘটকটা কি, এটা কি? তোমরা এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। বলবে যে কুইনোলিন এর উপস্থিতিতে লেড অ্যাসিটেট যা অনুঘটক বিষ। আরেকবার বলছি, কুইনোলিন বলে একটা তোমার নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, যার সংকেত হচ্ছে তোমার C9H7N, কুইনোলিন C9H7N, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত একটা জৈব যৌগ। অবশ্যই এটা হচ্ছে যে যেহেতু কার্বন আছে তার জৈব যৌগ, এবং এর সঙ্গে লেড অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, এটা অ্যাসিটিক অ্যাসিড আমরা জানি। তাহলে এর অ্যাসিটেট আয়নটা কি করে উৎপন্ন হয়? এভাবে যদি আয়নিত হয় H+ প্লাস CH3 COO-, এটাকে অ্যাসিটেট আয়ন বলা হয়। লেডের সঙ্গে যদি এটা লবণ উৎপন্ন করে তখন এটার সংকেত হয়, এটা হোল2, বা এটাকে হোল2 করে এদিকেও পিবি লিখতে পারো, CH3COO-PB, এটা হচ্ছে একটা লেড অ্যাসিটেট লবণ। এই লেড অ্যাসিটেট এবং কুইনোলিনের যে মিশ্রণ, এটা হচ্ছে একটা অনুঘটক বিষ, মানে অনুঘটকের কাজে বাধা দান করে, বাধকের মতো। এই যুক্ত CaCO3 মানে মার্বেল পাথর বা চুনা পাথর, CaCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তার আরেকবার বলছি, কুইনোলিন এবং লেড অ্যাসিটেট এদের উপস্থিতিতে যা অনুঘটক বিষ হিসাবে কাজ করে, এদের সঙ্গে যুক্ত অর্থাৎ কুইনোলিন এবং লেড অ্যাসিটেট যুক্ত CaCO3 অর্থাৎ মার্বেল পাথর, তার উপরে বিধৃত মানে সেখানে সেই ক্যালসিয়াম কার্বনেটের উপরে গাঁথা থাকে, সেটা হচ্ছে সূক্ষ্ম প্যালাডিয়াম চূর্ণ, তাকে লিন্ডার অনুঘটক বলে। তাহলে প্যালাডিয়াম চূর্ণটা কোথায় থাকবে? প্যালাডিয়াম হচ্ছে PD, তার চূর্ণ প্যালাডিয়াম, PD হচ্ছে তার চিহ্ন, সেটা কোথায় বিধৃত থাকবে? CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট মানে মার্বেল পাথর বা চুনা পাথর, তাতে বিধৃত থাকবে। এবং সেটা কার সঙ্গে যুক্ত থাকবে? সেটা যুক্ত থাকবে কুইনোলিন এটা এবং লেড অ্যাসিটেট। এইভাবে মনে রাখতে হবে, PD চূর্ণ প্যালাডিয়াম চূর্ণ কোথায় বিধৃত থাকবে? CaCO3 তে। সেই CaCO3 কার সঙ্গে যুক্ত থাকবে না? অনুঘটক বিষ হিসাবে কাজ করে কুইনোলিন এবং লেড অ্যাসিটেটের সঙ্গে যুক্ত থাকবে। এটাকেই বলা হচ্ছে লিন্ডার অনুঘটক। এবং লিন্ডার অনুঘটকের ব্যবহারটা আমি তোমাদের বলছি কেন ব্যবহার করা হয়। দেখো, যদি এই অ্যাসিটিলিনে হাইড্রোজিনেশন ঘটানো হয়, মানে এখানে হাইড্রোজেন যোগ করা হয়, হাইড্রোজেন যোগ করাকে বলা হয় হাইড্রোজিনেশন। তাহলে এখানে যেহেতু দুটো পাই বন্ড আছে, ধরো আমরা যখন ইথিলিনে হাইড্রোজিনেশন করছিলাম CC11, সেখানে এক অণু হাইড্রোজেন দিয়েছিলাম এবং নিকেল চূর্ণ দিয়েছিলাম। তাহলে সেখানে কি হবে? এই একটা পাই বন্ড থাকার জন্য এক অণু দুটো হাইড্রোজেন কি করছিল, একটা পাই বন্ড যেহেতু আছে এর সঙ্গে দুটো কার্বনের সঙ্গে দুটো পরমাণু, অর্থাৎ এক অণু কাজে লাগছে। কিন্তু এখানে দুটো পাই বন্ড আছে, তাহলে প্রথমে এটা সিরিজ রিঅ্যাকশনের মতো হবে। প্রথমে এক অণু হাইড্রোজেন যুক্ত হবে, এক অণু হাইড্রোজেন যুক্ত হলে কি হবে?
দ্বিবন্ধের জায়গায় দ্বিবন্ধ হবে, আর একটা পাই বন্ড এখানে খুলে যাবে, খুলে যে এর সঙ্গে একটা করে এইচ লেগে যাবে, অর্থাৎ ইথিলিনে পরিণত হবে। আবার যদি এটাকে নিকেল হাইড্রোজেনের সঙ্গে আবার বিক্রিয়া করে, তাহলে আবার একটা পাই বন্ড, কারণ এখানে দ্বিবন্ধ না জন্য একটা পাই একটা সিগমা, তাহলে পাই বন্ড খুলে গিয়ে কি হবে, আবার একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করবে। এরকম একটা যৌগ ইথেন উৎপন্ন করবে, অর্থাৎ হাইড্রোজেনেশন। এর ফলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিক্রিয়াটা চলবে। কিন্তু যদি আমি এখন এই ইথিলিন থেকে অ্যাসিটিলিন থেকে আমি শুধুমাত্র ইথিলিন প্রস্তুত করতে চাই, অর্থাৎ এইখান থেকে এখানে যেতে চাই, এটাকে বন্ধ করতে চাই, তাহলে হাইড্রোজেনেশনটা কিভাবে করব, অর্থাৎ হাইড্রোজেনটা কিভাবে যোগ করব। নিকেল হাইড্রোজেন দিলে কিন্তু এইভাবে হবে, প্রথমে অ্যাসিটিলিন, তারপর ইথিলিন, ইথিলিন থেকে আবার ইথেন উৎপন্ন হয়ে যাবে। না, আমি তো এটা চাচ্ছি না, আমি তো অ্যাসিটিলিন থেকে ইথেন চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাসিটিলিন থেকে ইথিলিন। এইখানে আমি বিক্রিয়াকে স্টপ করে দিতে চাই, বন্ধ করে দিতে চাই, কিন্তু এটা দিলে হবে, নিকেল হাইড্রোজেন দিলে হবে। তখন কি করতে হবে, তখন HC ট্রিপল বন্ড CH অর্থাৎ C2H2 এর সঙ্গে তোমাকে লিগনার অনুঘটক দিতে হবে, হাইড্রোজেন প্লাস H2 হাইড্রোজেন এবং লিগনার অনুঘটক দিলে এখানে পাবো আমরা HHC ডাবল বন্ড CHH, অর্থাৎ এক অণু মাত্র এখানে হাইড্রোজেন যুক্ত হবে। ফার্দার আর এখানে ডবল বন্ড থাকা সত্ত্বেও, অর্থাৎ পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও আর কোনো হাইড্রোজেন অণু সম্মিলিত হয়ে ইথেন উৎপন্ন করবে না। এইটাই হচ্ছে এখানে লিগনার অনুঘটকের বিশেষত্ব বা ব্যবহারের বিশেষত্ব। অর্থাৎ আমরা যেগুলো লিগনার অনুঘটক কি একবার বলেছি, ওইভাবে বলতে হবে, এবং ব্যবহার কি না, এটাকে অ্যাসিটিলিন থেকে ইথিলিন উৎপাদনে ব্যবহার করা হয় বা অনুঘটক বীজ হিসাবে ব্যবহার করা হয়। এবারে এখানে যদি আমরা ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া ঘটায়, কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মের দ্রবীভূত যে ব্রোমিন জল আছে, সেই ব্রোমিন জলের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় তাহলে কি উৎপন্ন হতে পারে বা কি বিক্রিয়া ঘটতে পারে সেটা একটু আমরা দেখব। সেখান থেকে ধরো HC ট্রিপল বন্ড CH প্লাস Br2, এখানে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম CH3 দিতে পারি। তাহলে এখানে আমরা দেখেছি যে এখানে বলেছিলাম যে এখানে H আছে, C আছে, এখানে ট্রিপল বন্ড আছে, C আছে, H আছে, এইখানে ব্রোমিনের দুটো পরমাণু আছে, এরা কি করলো একটা এখানে যোগ হলো, একটা করে পাই বন্ড উঠে যাবে, অর্থাৎ এখানে উৎপন্ন হবে HC, এখানে Br, এখানে CBr, আর H, এখানে ডবল বন্ড, ট্রিপল বন্ড ছিল, একটা পাই বন্ধ উঠে গেল, এখানে একটা পাই একটা সিগমা রইল, অর্থাৎ এখানে নাম দেবো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে 1,2 ডাইব্রোমো ইথিন, 1,2 ডাই, দুটো ব্রোমিন আছে মানে ডাইব্রোমো, এটা হবে ইথিন, ইথ 1 ইন, এই হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথিন। আর এখানে বিক্রিয়া থেমে থাকবে না যদি অতিরিক্ত ব্রোমিন থাকে, কারণ অতিরিক্ত ব্রোমিন যদি বলা, যদি ব্রোমিনের এখানে শুধু বলে যে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে এখানে যদি C2H2 বিক্রিয়া এক অণু লিখে দেয়, এখানে এক অণু বলে, তাহলে বিক্রিয়া কি ঘটবে, বিক্রিয়াত পদার্থ কি হবে। আর যদি বলে 2 অণু অর্থাৎ অতিরিক্ত দেয়, তখন কিন্তু আবার বিক্রিয়া হবে, অর্থাৎ আবার ব্রোমিন যুক্ত হবে, HC, এখানে Br, এখানে CBr, এখানে H, এখানে ডবল বন্ড আছে, আবার ব্রোমিন এখানে যুক্ত হবে, যুক্ত হলে আবার একটা পাই বন্ড আছে, এটা খুলে যাবে, খুলে যে এখানে ব্রোমিন আর একটা করে পরমাণু যুক্ত হয়ে যাবে এবং ডবল বন্ডটা উঠে যাবে, যে সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধন থাকবে, এটাকে বলা হচ্ছে 1,1, একে এক 1,1,2,2 ট্রাই টেট্রা, চারটা মানে টেট্রাব্রোমো 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, এটা হচ্ছে বর্ণহীন, এর কোনো বর্ণ নেই। এই তাহলে এখান থেকে দু ধরনের প্রশ্ন তোমাদের করতে পারে, এক হচ্ছে যে C2H2 প্লাস Br2, এখানে এক অণু দিয়েছে, এখানে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক বা CCl4 দিতে পারে, এখানে A যৌগ উৎপন্ন হলো, এই যৌগটির গঠন সংকেত লিখো বা এই যৌগটির নাম লিখো, তখন তোমাদের এই যৌগটা হবে এটা হবে A, এটা হবে A। আর যদি বলে C2H2 প্লাস Br2 অতিরিক্ত বা 2 অণু বলতে পারে, এখানে যদি ক্লোরোফর্ম দেয়, কার্বন টেট্রাক্লোরাইডও দিতে পারে, ক্লোরোফর্মও দিতে পারে, এখানে B, তখন B যৌগটা হবে এটা 1,1,2,2
টেট্রাব্রোমো ইথেন, আর ওইটা এ হবে 1,2 ডাইব্রোমো ইথেন। এই হচ্ছে এখানকার বিক্রিয়া। এই বিক্রিয়াটা ওই ইথিলিনের মতো এটাও অসম্পৃক্ততার এর উদাহরণ, মানে পরিচায়ক, যে জৈব যৌগটা অসম্পৃক্ত জৈব যৌগ। হ্যাঁ, তারপরে সম্পৃক্তির দিকে এগিয়ে যাচ্ছে, ব্রোমিনের সঙ্গে অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে, দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং এভাবে যৌগ উৎপাদন হয়ে যাচ্ছে। শেষকালে বর্ণহীন যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ আমরা যদি পরিচয় পরীক্ষাও বলতে পারি যে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণে, অতিরিক্ত ব্রোমিন দ্রবণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে বর্ণহীন হয়ে যায় অতিরিক্ত ব্রোমিন, এই কথাটা বলতে হবে। এই হচ্ছে যে এখান থেকে এই প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। এবারে এই ব্রোমিন জল না দিয়ে যদি আমরা অন্য উপায়ে অ্যাসিটিলিন গ্যাসকে শনাক্ত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেই বিক্রিয়াটা তোমাদের এরপর আলোচনা করছি। অ্যাসিটিলিন C2H2, এটা এভাবেও লিখতে পারি, C2H2 বলেও লিখতে পারি। C2H2 এইটাকে যদি আমরা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, অর্থাৎ কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হচ্ছে Cu2Cl2, সেটা যদি অ্যামোনিয়া যুক্ত হয়, অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া জলীয় দ্রবণ, অ্যামোনিয়া প্লাস H2, NH3 প্লাস H2, এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হয়ে যায়। অর্থাৎ অ্যামোনিয়া জলীয় দ্রবণ অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এর নাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়া NH3 সেটা জলের সঙ্গে বিক্রিয়া করছে, অ্যামোনিয়া NH3 সেটা জলের সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তাহলে এটা NH4OH অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, এটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। তাহলে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে যদি চালনা করা যায়, কি গ্যাস চালনা করা যায়? অ্যাসিটিলিন গ্যাস চালনা করা যায়। তাহলে সেক্ষেত্রে কি হয়, এটা ছিল তোমার এখানে হবে CuC, এখানে হচ্ছে ট্রিপল বন্ড CCU, অর্থাৎ এই হাইড্রোজেনটা কপার দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে এবং একটা লাল বর্ণের অদক্ষেপ তৈরি হবে। অদক্ষেপ তৈরি হবে, অদক্ষেপের চিহ্ন, অদক্ষেপ নিচের দিকে জমা হয় বলে কাদার মতো নিচের দিকে জমা হয়, ভারী, সেই জন্য এটা নিচের দিকে চিহ্ন আছে, গ্যাস হলে উপর দিকে চিহ্ন দেওয়া হয়। এটার নাম হচ্ছে কিউপ্রাস অ্যাসিটিলাইট এর পদক্ষেপ তৈরি হয় লাল বর্ণে, এবং যেটা উৎপন্ন হয় অন্য পদার্থগুলো, সেটা হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয় H2O। এই হচ্ছে এর পরিচায়ক পরীক্ষা। এটা হচ্ছে পরিচায়ক পরীক্ষা বা পরিচায়ক পরীক্ষা কার না অ্যাসিটিলিনের বা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। আরেকবার বলছি, অ্যামোনিয়া যুক্ত, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের মধ্যে জল ছিল, অ্যামোনিয়া দেওয়ার ফলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হয়েছে। এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, তার সঙ্গে সেই দ্রবণে যদি আমরা অ্যাসিটিলিন গ্যাস চালনা করি তাহলে লাল বর্ণের একটা পদক্ষেপ পাওয়া যায়। সেই পদক্ষেপটার যৌগটা কি না সেটা দেখিয়েছি, Cu2C2, অর্থাৎ গঠন সংকেত দেখানো হয়েছে যে অ্যাসিটিলিনে যেমন দুদিকে কার্বন থাকে, দুদিকে কপার থাকবে, সেটা লাল বর্ণের পদক্ষেপ এবং তার নাম হচ্ছে কিউপ্রাস অ্যাসিটিলাইট, তার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয়। এই হচ্ছে যে এখানে বিক্রিয়াগুলো যা ছিল তা আলোচনা করলাম। ইট ইজ অল অ্যাবাউট তোমাদের ইথিলিন এবং অ্যাসিটিলিন। এরপর তোমাদের আর একটি মাত্র ক্লাস হবে এই চ্যাপ্টার উপরে, জৈব যৌগের উপরে, সেটা হচ্ছে যে তোমার পলিমারাইজেশন এবং হচ্ছে ইথাইল অ্যালকোহল, মিথানল, ডিনেচার্ড স্পিরিট, অ্যাবসোলিউট অ্যালকোহল ইত্যাদি, মেথিলেটেড স্পিরিট, এর সম্পর্কে আলোচনা হবে। এলপিজি, সিএনজি এগুলো বাকি আছে, এটা আর একটা ছোট ক্লাস হবে, বলেই তোমাদের এই জৈব রসায়ন শেষ হয়ে যাবে।